ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। বেশ ভালো লাগলো এখানে এসে ঠাকুরের দর্শন পেয়ে, মায়ের দর্শন পেয়ে এবং স্বামী বিবেকানন্দের দর্শন পেয়ে। এই আশ্রমে তোমরা কী করে পৌঁছতে পারো সেই সবও ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। কোথা থেকে আসছেন? আমরা হাওড়া সালকিয়া থেকে আসছি। হাওড়া সালকিয়া থেকে আসছেন। আচ্ছা, এই প্রথম আসছে নাকি এর আগে এই এসেছেন? প্রথম এলাম, আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। আচ্ছা, ছেলে এসেছেন, আপনি আর আপনার ছেলে। বাহ, ভালো লাগবে, হ্যাঁ, সুন্দর জায়গা, ভালো লাগছে। আচ্ছা, অপূর্ব সুন্দর এখানকার পরিবেশ। এখানে প্রসাদের মূল্য কোনো রকম নির্ধারিত নেই। তোমরা নিজেদের স্বার্থ মতো, নিজেদের ইচ্ছে মতো এখানে ডোনেশন দিয়ে কুপনটি সংগ্রহ করতে পারবে। ধরুন কলকাতা থেকে, দূরদূরান্ত থেকে আসছেন, যদি মনে করেন যে এখানে এসে এই আধ্যাত্মিক পরিবেশে একটা রাত্রি থাকলে ভালো হতো, তো থাকার কেমন কি বন্দোবস্ত রয়েছে? তো এই রুমটা বেশ বড় রয়েছে, রুমের মধ্যে 3খানা বেড রয়েছে। এই ধরনের কিছুটা বাথরুম তোমরা পেয়ে যাবে। এখানে বাথরুম দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আসে ব্লগটা শুরু করছি বালি স্টেশন থেকে। বন্ধুরা বেরিয়ে পড়েছে নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের একটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশের সন্ধান দেবো। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি গুড়াব রামকৃষ্ণ মিশনে। তো এই গুড়াব রামকৃষ্ণ মিশনে আধ্যাত্মিক পরিবেশ কীরকম, সেখানে কেমন কী সুযোগ সুবিধা রয়েছে, অর্থাৎ তোমরা যদি সেখানে যাও কেমন কী সুযোগ সুবিধা পাবে, যেমন ভোগ প্রসাদের ব্যবস্থা, থাকার সুবন্দোবস্ত, কেমন কী বন্দোবস্ত রয়েছে, সব কিছুই যাবতীয় তথ্য শেয়ার করবো। তাছাড়া এই আশ্রমে তোমরা কী করে পৌঁছতে পারো সেই সবও ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো আমি এখন রয়েছি বালি স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে। বেসিক্যালি যারা আমার মতো ট্রেন ধরে যেতে চান তাদের হাওড়া থেকে কর্ড লাইন, অর্থাৎ বর্ধমানের যে কর্ড লাইন, সেই কর্ড লাইনের ট্রেন ধরে নামতে হবে গুড়াব স্টেশনে। আর বলে রাখি, হাওড়া থেকে গুড়াপের ডিস্টেন্স হচ্ছে 54 কিলোমিটার, মাঝখানে 19খানা স্টেশন পড়ে, আর ভাড়া লাগে জনপ্রতি ওই 15 টাকা করে। এখন রয়েছি বর্ধমান লোকালের অপেক্ষায়। এই যে আমি রয়েছি বালির 5 নম্বর প্ল্যাটফর্মে, একটু পরেই আসবে বর্ধমান লোকাল, সেই ট্রেন ধরে আমরা গুড়াব অবধি পৌঁছবো এবং সেখান থেকে কীভাবে যাবো স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে দেখো। আশা করি আর 5টা ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। সবাই নাম নেয় পাওয়া যায়। ওই সারা পশ্চিমবঙ্গটা ভিখারি স্বর্গরাজ্য বানিয়ে ছাড়লো। সকালবেলা 9:44-এ আমি এখন বালি স্টেশন থেকে ধরে নিচ্ছি হাওড়া বর্ধমান কর্ড লাইনের এই ট্রেনটি। ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে, তোমরা অনায়াসে বসে যেতেই পারবে। বন্ধুরা 10:50 এখন পৌঁছালাম গুড়াব স্টেশনে। প্রায় ওই 11টা বাজতে যায়। আর ট্রেন নামিয়েছে গুড়াব স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমাদের ওভারব্রিজের থ্রুতে যেতে হবে বাইরের দিকটায়। বাইরে বেরোলেই আমরা অটো, টোটো, বেসিক্যালি টোটো থাকে, টোটো করে আমরা পৌঁছাবো রামকৃষ্ণ আশ্রম অবধি। বন্ধুরা এই গুড়াব স্টেশনটা বেশ মনোরম। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, আর 3 নম্বর প্ল্যাটফর্মের পারিপার্শ্বিক পরিবেশটা বেশ সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে এখানে, দেখে বেশ ভালো লাগছে, খুবই মনোরম। দেখে মনে হচ্ছে কোনো যেন হিল স্টেশনে চলে এসেছি। আর স্টেশনটা খুবই বড় কিন্তু ফাঁকা রয়েছে, গুটি কয়েকজন লোককে দেখতে পাচ্ছি। এখন আমরা চলে এসেছি ওভারব্রিজের ঠিক সামনেটা। এই যে ওভারব্রিজের থ্রুতে আমাদের এখন বাইরের দিকটা যেতে হবে, অর্থাৎ ওই পাশে 1 নম্বরের দিকে রয়েছে টিকিট কাউন্টার, ওই পাশটাতে আমাদের বেসিক্যালি যেতে হবে। চলো এখন যাওয়া যাক উপরের দিকে। এই রিসেন্টলি জয়চণ্ডী পাহাড় থেকে ঘুরে এলাম, আর এখন যে কোনো ওভারব্রিজে যখন সিঁড়ি ভাঙছি সত্যিকারের জানান দিয়ে যাচ্ছে শরীরটা যে কিছুদিন আগেই হিল স্টেশনে গেছিলাম, অর্থাৎ পাহাড়ে আমরা ট্রেক করে এসেছি। এখনও ব্যথা রয়ে গেছে হাঁটুতে। যাই হোক, এখন পৌঁছে গেলাম আমরা এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটাতে, আর সামনেই রয়েছে এখানকার টিকিট কাউন্টার, অর্থাৎ গুড়াব স্টেশনের টিকিট কাউন্টার। এই যে
সামনেই রয়েছে। এই যে বন্ধুরা স্টেশন অর্থাৎ এই যে প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, সামনে রয়েছে কাউন্টার পাস করলেই সামনে তোমরা দেখতে পাবে এখানে মেন রোড রয়েছে। জাস্ট কিছুটা হেঁটে এলেই সামনে মেন রোড থেকে এখন আমাদের বাঁ দিকটাতে চলে যেতে হবে। বেসিক্যালি বাঁ দিকেই টোটো স্ট্যান্ড রয়েছে, এখানে টোটোগুলো দাঁড়িয়ে থাকে। এখান থেকে আজকে গন্তব্যে যাওয়ার জন্য আমরা টোটো পেয়ে যাব। সামনে ট্রেকার গাড়ি ছিল, সেগুলো যোগগ্রাম 10 ঘোড়া সেসব জায়গায় যাচ্ছে। একটু এগিয়ে এলে তোমরা পেয়ে যাবে এখানে টোটো স্ট্যান্ড। আর এখানে টোটো দাদাদের জিজ্ঞেস করবো, আচ্ছা দাদা এখান থেকে রামকৃষ্ণ আশ্রম যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা দুজন রয়েছি। কত করে ভাড়া এখান থেকে? 15 টাকা করে। আচ্ছা, কতক্ষণ সময় লাগবে যেতে? বেশিক্ষণ লাগবে না, একটুখানি। আচ্ছা, তো টোটো পেয়ে গেছি। এই টোটো আপনি যাবেন? আচ্ছা, টোটোতে উঠে পড়ছি। এখান থেকে 15 টাকা করে ভাড়া লাগবে জনপ্রতি। আর বেশিক্ষণ সময় লাগবে না, এই কোথাও 5 থেকে 7 মিনিট মতো বোধহয় সময় লাগবে। এই যে উঠে পড়লাম একটা টোটোতে, আমরা দুজনই রয়েছি। আর খুব বেশি দূর না, এখান থেকে 1.5 কিলোমিটার মতো হেঁটেও যাওয়া যেত, কিন্তু আমাদের যেহেতু হাতে সময় কম রয়েছে তাই টোটো ধরে নিচ্ছি। এবং যাদের হাঁটতে সমস্যা রয়েছে তারাও টোটো করে যাবেন। আর যারা আমাদের বয়সী, যাদের হাঁটতে কোনো রকম সমস্যা নেই, যদি সকাল সকাল আসেন, হাতে যদি সময় থাকে, অবশ্যই এখান থেকে গুগল ম্যাপ অন করে তোমরা হেঁটে চলে যেতে পারো। বন্ধুরা, এই যাওয়ার পথে তোমরা দেখতে পাবে শ্রী শ্রী নন্দনলাল জিও মন্দির। হাতে যদি সময় থাকে যাওয়ার পথে এই শ্রী শ্রী নন্দলাল জিউ মন্দিরটা তোমরা দর্শন করে নিতে পারো। আর এই পাশে একটা ব্যানার দেওয়া রয়েছে, দেখো, রামকৃষ্ণ মিশন আশ্রম, ঠিক এই পাশটাতে। এই যে আমরা এখন আশ্রমের ঠিক কাছাকাছি এসে গেছি। বন্ধুরা, টোটো ঠিক আমাদের নামিয়ে চলে গেছে এই রামকৃষ্ণ মিশন আশ্রমের ঠিক সামনেটা। আর এই যে রামকৃষ্ণ মিশন আশ্রম গুরাপের এই তোরণটা বেশ সুন্দর। এই তোরণ দিয়ে এখন আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর রামকৃষ্ণ মিশন আশ্রমের সময়সূচি দেওয়া রয়েছে, কখন খোলে কখন বন্ধ হয়। এই যে তোমরা চাইলে একবার ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করলাম মূল মন্দিরে। আর মূল মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছি এই পাশে একটি ছোট দোকান রয়েছে যেটি এখন বন্ধ। আর বর্তমানে এই দোকানে পল্লী মঙ্গলের জিনিস যেমন ধূপকাঠি, ঘি, আচার, মধু, জেলি, স্কোয়াশ ইত্যাদি এখানে পাওয়া যায়। বর্তমানে এটি বন্ধ থাকার দরুন তোমাদের আমি দেখাতে পাচ্ছি না। আর অনেকেই বোধহয় জানেন কিংবা জানো যে পল্লী মঙ্গল হচ্ছে একটি বেলুড় মঠেরই অংশ, বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের অংশ। বেশিরভাগ রামকৃষ্ণ মিশনে গেলে আমরা এই পল্লী মঙ্গলের স্টল দেখতে পাই, যেখানে পল্লী মঙ্গলের নানান ধরনের দ্রব্যাদি বিক্রি হয়। তো এই স্টলটা দেখা হয়ে গেলে এই পাশে দেখতে পাবে এখানে রয়েছে মূল মন্দির। আর মূল মন্দিরের ঠিক সামনেটাই রয়েছে একটি পুস্তকালয় বা পুস্তক বিক্রয় কেন্দ্র, যেখানে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যিক পুস্তকগুলি বিক্রি হচ্ছে। এই যে এটিও এখানে বন্ধ রয়েছে বর্তমানে। অফিসের সামনে রয়েছে কার্যালয়, সেখানে কথা বললে এখান থেকে তোমরা সেটা সংগ্রহ করতে পারবে, কিংবা এই পুস্তকালয়টি খুলে দিলে তোমরা ঘুরে দেখতেও পারবে যে কী কী এখানে পুস্তক রয়েছে। আর এটি হচ্ছে মূল মন্দির, দেখো খুব সুন্দর লাগছে। মূল মন্দিরের সামনেটা অনেকটা জায়গা রয়েছে, নাট মন্দির, এখানে এসে ভক্তরা বসতে পারেন। প্রথমে আগে মন্দিরে প্রবেশ করি। জয় ঠাকুর, জয় মা। প্রবেশ করার সম্মুখেই রয়েছে, অর্থাৎ প্রবেশদ্বারের সম্মুখেই রয়েছে এখানে দুটি ব্যানার, যেখানে রামকৃষ্ণ আশ্রম গুরাপেরই বিভিন্ন সময়সূচি দেওয়া রয়েছে, অনুষ্ঠান সূচি বলতে পারো, কিংবা অনুষ্ঠানের যে সময়সূচি সেগুলো দেওয়া রয়েছে। তোমরা চাইলে একবার ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো, আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার আমরা প্রবেশ করছি মূল মন্দিরে। এই যে মূল মন্দিরে প্রবেশ করার অনেকগুলো দুয়ার রয়েছে, আমরা এই সাইড থেকে প্রবেশ করলাম, তাছাড়াও দুই পাশে দুয়ার রয়েছে। এই যে এদিক থেকে প্রবেশ করে ডাইরেক্ট তোমরা এখানে দর্শন পেয়ে যাবে ঠাকুরের। আর এই যে নাটমন্দিরটি খুবই সুন্দর সুসজ্জিত এবং খুব সুন্দরভাবে বাঁধানো, যাতে এখানে আগত ভক্তরা এসে ভালোভাবে এখানে বসতে পারেন এবং কিছুক্ষণ নাম গান কিংবা ধ্যান করতে পারেন।
খুবই সুন্দর। এই যে সামনে সিংহাসনে ঠাকুর রয়েছেন, মা শারদা রয়েছেন, আর এই পাশে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি ফটো ফ্রেম, খুব সুন্দরভাবে সুসজ্জিত। আর এই পাশে যদি দেখি, অর্থাৎ আমরা যদি বাম হাতে দেখি, এখানে রয়েছে একটি মা কালীর ফটো ফ্রেম, অর্থাৎ দক্ষিণেশ্বরের দক্ষিণা কালীর একটি ফটো ফ্রেম রয়েছে। অসাধারণ, দেখে সত্যি মুগ্ধ হচ্ছি এবং মনটা যেন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। বেশ ভালো লাগলো এখানে এসে ঠাকুরের দর্শন পেয়ে, মায়ের দর্শন পেয়ে এবং স্বামী বিবেকানন্দের দর্শন পেয়ে। এখন আমরা নাট মন্দিরের ভেতরে রয়েছি। নাট মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, দেখো জাস্ট তলাটা কি সুন্দর করে ফ্লোর করে তৈরি করা, এবং নাট মন্দিরের দেয়ালে নানান ধরনের এখানে যারা রয়েছেন স্বামীজি তাদের প্রত্যেকেরই ফটো ফ্রেম এখানে রয়েছে। দেখো প্রত্যেকের নাম দেওয়া রয়েছে এবং খুব সুন্দরভাবে তাদের ফটো ফ্রেমগুলো দেয়ালে চিত্রিত করা রয়েছে, এবং তার নিচে ঠিক আলো দেওয়া রয়েছে। সন্ধেবেলা যখন এই আলোগুলো জ্বলে অপরূপ সুন্দর দেখতে লাগে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই নাট মন্দিরটিকে। আর এখানে রয়েছে কিছু বাদ্যযন্ত্র, অর্থাৎ বিশেষ বিশেষ সময় যখন নাম গান হয় সেই সময় এই জায়গাটিতে এই মাইকিংয়ের মাধ্যমে এই বাদ্যযন্ত্রগুলো বাজিয়ে খুব সুন্দরভাবে এখানে গান হয়, নাম গান হয়। আর ভক্তরা এখানে এসে বসেন, সেই সময় সবাই পার্টিসিপেট করেন। বেশ আলাদাই একটা পরিবেশ সেই সময় তৈরি হয়। তো তোমরা যদি বিশেষ বিশেষ তিথিতে আসো, যেমন ঠাকুরের জন্মদিনে, তাছাড়া মায়ের জন্মদিনে, এইসব দিনগুলোতে যদি আসো তো বেশ ভালো লাগবে তোমাদের। এখানে তখন আলাদাই একটা রূপ থাকে, বিশাল ভক্ত সমাগম হয় সেই সময়। আর যদি বলি নাট মন্দিরে বলো, নাট মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত, আগেই বলেছি। তাছাড়াও দেখতে পাচ্ছ নাট মন্দিরের সিলিংয়ে প্রচুর পরিমাণ লাইট এবং ফ্যান রয়েছে, অর্থাৎ এখানে আগত ভক্তরা যদি এখানে এসে কিছুক্ষণ বসেন আর নাম গান করেন, কারোর কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। বেশ ভালোভাবেই সবাই এখানে ঠাকুরের দর্শন করতে পারবেন এবং নাম গান করতে পারবেন। তো এই তো ছিল নাট মন্দির। চলো নাট মন্দিরের বাইরের দিকটা তোমাদের এবার দেখাই। মূল মন্দির ছাড়াও এখানে অনেক কিছু রয়েছে দেখার, সেগুলো একে একে তোমাদের দেখাই। এই যে মূল মন্দির থেকে যদি আমরা বেরিয়ে আসি, এই যে মূল মন্দির থেকে বেরিয়ে এলেই সামনে রয়েছে এখানকার কার্যালয়, এই যে অফিস ঘর যেটাকে বলে। ওই পাশে তোমাদের মন্দিরের কিংবা আশ্রমের কার্যালয় দেখিয়েছি, আর এই পাশ থেকে বেসিক্যালি আমরা ঢুকেছিলাম, অর্থাৎ প্রবেশ করেছিলাম। আর এদিকটা যদি তোমাদের দেখাই, খুব সুন্দর এখানকার পরিবেশ এবং আশেপাশে চারদিকটাতে প্রচুর গাছপালা দেখতে পাচ্ছি। আচ্ছা, একজন ভক্তকে দেখতে পাচ্ছি, কোথা থেকে আসছেন? আমরা হাওড়া সালকিয়া থেকে আসছি। হাওড়া শালকিয়া থেকে আসছেন? আচ্ছা, এই প্রথম আসছে নাকি এর আগে? এই প্রথম এলাম, আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। আচ্ছা, ছেলে এসেছেন, আপনি আর আপনার ছেলে? হ্যাঁ, আমরা দুজনে। বাহ, ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি দেখলাম সম্ভবত কার্যালয়ে গেছিলেন কি হ্যাঁ, প্রসাদের আমি জন্য? মহারাজকে অনুরোধ করলাম যে আমাকে একটু ভোগ প্রসাদ দেওয়া, অত যদি এসছি আমি তো নাম লিখে আসিনি। আচ্ছা, তাই উনি আমার অনুরোধটা মঞ্জুর করে দিলেন, দিয়ে বলেন ঠিক আছে। আচ্ছা, কোনো ব্যাপার কুপন না, সংগ্রহ করেছেন? কুপন সংগ্রহ করে নিয়েছি। বাহ, ভালো, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ হ্যাঁ, থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, একজন ভক্তকে দেখতে পেলাম, উনি এসছিলেন এখানে কার্যালয় থেকে, সম্ভবত কুপন সংগ্রহ করেছেন। হ্যাঁ, এখানে যেহেতু খুব ভালো সুবন্দোবস্ত রয়েছে ভোগ প্রসাদ কিংবা অন্য যে প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করার, তার জন্য উনি এখান থেকে কুপনটি সংগ্রহ করেছেন। আর সকালবেলা কিন্তু এই 11টা সাড়ে 11টার আগেই তোমাদের আসতে হবে, এসে কিন্তু কুপনটা সংগ্রহ করতে হবে যদি সশরীরে হয়। আর একটি ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দেবো, যদি পাই তো, আর ডিসক্রিপশানেও দিয়ে দিতে পারি। তোমরা চাইলে সেই নাম্বারটিতে একবার যোগাযোগ করে নিতে পারো। যেদিনকার তোমরা আসছো তার ঠিক আগের দিন কিংবা সেই দিনকার সকালবেলা তোমরা ফোন করে বলে দিতে পারো যে তোমরা ঠিক কতজন আসছো এবং কোথা থেকে আসছো। তাহলে সেই হিসেবে তাহলে একটা প্রসাদের আয়োজন এখানে করা হয়। তো এই ছিল মন্দির চত্বরের বাড়িটা তোমাদের দেখাচ্ছিলাম। সামনে বিশাল পরিমাণ গাছগাছালি দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, দেখে জাস্ট মুগ্ধ হচ্ছি। অপরূপ সুন্দর এখানকার পরিবেশ, একটুখানি জায়গার মধ্যে হলেও বেশ ভালোভাবে এনারা সাজিয়েছেন এই আশ্রমটিকে, এবং নানান ধরনের গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো কত সুন্দর। আর এই পাশে রয়েছে কিছু ভবন, সেগুলোও দেখাবো তোমাদের আস্তে আস্তে। এই যে মূল মন্দিরটি যখন দূর থেকে দেখছি বেশ বেশ ভালো লাগছে, দেখো মন প্রাঞ্জনে জুড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর, সত্যিকারে অনবদ্য এক পরিবেশ, দেখলে যেন মনটা ভালো হয়ে যায়।
আর এই পাশে যদি তোমাদের দেখায়, এই পাশে রয়েছে ব্রহ্মানন্দ হল। এই যে তাই ব্রহ্মানন্দ হলে এখন প্রবেশ করলাম। আর প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছি বেশ বড় একটি হল ঘর রয়েছে এখানে, এবং বেশ ভালোভাবে সুসজ্জিত নানান ধরনের এখানে ব্যানার রয়েছে, যার মাধ্যমে নানান ধরনের বার্তা এখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মায়ের কিংবা ঠাকুরের যে জীবন কাহিনী, সেগুলো বেশ সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই ফটো ফ্রেমের মাধ্যমে। অসাধারণ লাগছে। আর যদি বলি এই হলঘরটার বিশেষত্ব, এখানে নানান ধরনের বসার জায়গা দেখতে পাচ্ছি। সম্ভবত এগুলো এখানে পড়াশোনা করানো হয়, তার জন্য এরকম বেঞ্চ কাম চেয়ারের ব্যবস্থা রয়েছে। আর এই পাশেও দেখতে পাচ্ছি একটি বোর্ড রয়েছে, যে বোর্ডে সম্ভবত কিছু লেখা হয়। আর ওপরে রয়েছে ঠাকুরের একটি ফটো ফ্রেম, যেখানে লেখা রয়েছে তোমাদের চৈতন্য হোক। বাহ, বেশ ভালো লাগছে। আর হলঘরে ঢোকা মাত্রই সামনে দেখতে পাবে একটি পানীয় জলের ব্যবস্থা। এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে। তোমরা যদি মনে করো এই জল পান করতে পারো কিংবা সংগ্রহ করতে পারো। এবার সামনের দিকটা যদি এগিয়ে যাই, এই হলঘরের ওপরটা দিয়ে দেখাই তোমাদের। এখানে অনেক ফ্যান লাগানো রয়েছে, লাইট লাগানো রয়েছে, বেশ খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে হলঘরটি। আর পড়াশোনার সাথে সাথে এখানে নানান ধরনের অনুষ্ঠানও পালিত হয় বিশেষ বিশেষ সময়ে। এই যে সামনে একটি স্টেজ বানানো রয়েছে, স্টেজের ওপর দেখতে পাচ্ছি এখানে শ্রী শ্রী ঠাকুর এবং মায়ের, তার সাথে স্বামী বিবেকানন্দের ফটো ফ্রেম রয়েছে। তিনজনকে একসাথে বেশ সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে মালা দিয়ে এনাদের সুসজ্জিত করে রাখা হয়েছে এখানে। বাহ, দেখে বেশ ভালো লাগলো। অপরূপ সুন্দর এই হলঘর। বেশি ভালো লাগছে কারণ এই হলঘরের ভেতরে চারিদিকে দেয়ালে যেদিকেই তোমাদের চোখ যাবে, এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং তার সাথে সাথে স্বামী বিবেকানন্দের বাণী এবং তাদের জীবনী ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এখানে ব্রহ্মানন্দ হল দেখালাম। তারপর বলে রাখি, এই মন্দিরে যখন তোমরা আসছো, অর্থাৎ যদি সকাল সকাল চলে আসো তো সকালবেলাই, আর যদি মনে হয় যে 10টার দিকে আসছো কিংবা আসতে একটু বেলা হচ্ছে, অবশ্যই তোমরা যদি ফোন না করে আসো, সেই ক্ষেত্রে এই সামনেই রয়েছে এখানকার অফিস ঘর বা কার্যালয়। সেখান থেকেই তোমরা, এই যে কার্যালয়, এখান থেকে তোমরা ভোগ প্রসাদে যে কুপন, যদি মনে করো এখানে এসে প্রসাদ গ্রহণ করবে, তো অবশ্যই কুপনটি আগে সংগ্রহ করে নিও। যেমন আমরা এখান থেকে এসে কুপন সংগ্রহ করে নিয়েছি। এই যে আমরা এখান থেকে কুপনটি সংগ্রহ করেছি। এই এক ধরনের স্লিপ দেবেন, তার সাথে সাথে দুখানি কুপন থাকবে। যেহেতু আমরা দুজন রয়েছি, তাই দুটি কুপন আমরা নিয়েছি। আর এখানে প্রসাদের মূল্য কোনো রকম নির্ধারিত নেই। তোমরা নিজেদের স্বার্থ মতো, নিজেদের ইচ্ছে মতো এখানে ডোনেশান দিয়ে কুপনটি সংগ্রহ করতে পারবে। তো এখন তোমাদের দেখালাম যে কী করে তোমরা কুপন সংগ্রহ করতে পারবে। তার পাশেই এখানে একটি জায়গা রয়েছে, যেখানে নানান ধরনের গাছপালা রয়েছে। দেখো কত সুন্দর বেল গাছ, তাছাড়াও নানান ধরনের বাহারি গাছ এখানে রয়েছে। আর এই পাশে রয়েছে কয়েকটি আম গাছ। যেহেতু শীতের শেষ এবং গরমে শুরু হচ্ছে আস্তে আস্তে, তাই দেখতে পাচ্ছি আম গাছে আমের মুকুলও কিন্তু চলে এসেছে। আর তার সাথে সাথে অনেকগুলো নারকেল গাছ, ডাব গাছ সব কিছু রয়েছে এখানে। বেশ মনোরম এক পরিবেশ, অসাধারণ লাগছে। আর একটা কথা বলে রাখি, অনেকেই প্রশ্ন করে থাকেন যে আশ্রম কিংবা মন্দিরে ওয়াশরুম রয়েছে কিনা। প্রত্যেকটা মন্দিরে আমি গেলে আমি দেখিয়ে দিই সেখানে ওয়াশরুম কিংবা বাথরুমের ব্যবস্থা আছে কিনা। তো এই মন্দিরেও রয়েছে, এই মন্দির কোনো ব্যতিক্রম নয়। এই মন্দিরেও তোমরা ভালো শৌচালয় পেয়ে যাবে। এই যে রয়েছে ব্রহ্মানন্দ হল, তার ঠিক পাশে রয়েছে এখানকার শৌচালয়। এখানে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই শৌচালয়টি ব্যবহার করতে পারেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই শৌচালয়, তোমরা কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারো। এই যে খুব সুন্দর পরিপাটি করে তৈরি করা, বেশ ভালো এখানে বন্দোবস্ত রয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের মূল মন্দির এবং এখানকার কার্যালয় দেখিয়েছি। এই যে মূল মন্দিরের পাশেই রয়েছে একটি ভবন, যেখানে এখানকার কার্যালয় এবং সাধু নিবাস রয়েছেন। যারা এখানকার মহারাজরা রয়েছেন বা যারা এই আশ্রমের সাথে যুক্ত, তারা এখানে সম্ভবত থাকেন। আর এই পাশটা যে দেখায়, এই পাশটা বেশ সুন্দর। অর্থাৎ এই যে মন্দির বা আশ্রমের যে পাশের যে জায়গাটি রয়েছে, অপরূপ সুন্দর। খুব সুন্দরভাবে এখানে গাছগাছালি দিয়ে সাজানো হয়েছে। বেশ সুন্দর একটি বাগান তৈরি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে তৈরি, খুব সুন্দরভাবে পরিচর্যিত এই বাগানটি। নানান ধরনের ফুলের গাছ রয়েছে এবং সবকটি ফুল ফুটে রয়েছে, তাই এক অনবদ্য দৃশ্য দেখতে লাগছে। দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটিতে। আর এখানে রয়েছে সাধু নিবাস। ভেতরে আমরা প্রবেশ করতে পারবো না, কারণ এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, সাধু নিবাস বিনা অনুমতিতে
সাধারণের প্রবেশ নিষেধ। তো এইটা হচ্ছে ঈশ্বরানন্দ ভবন, যেটি বর্তমানে সাধুনিবাস এবং তার তলায় ঠিক রয়েছে এখানকার প্রসাদ কক্ষ। যখন আমাদের প্রসাদ পাওয়ার সময় হবে ঠিক আমরা তখন এই স্থানে এসে প্রসাদ গ্রহণ করব। এই যে বেশ বড় একটি হলঘর রয়েছে, যেখানে এখানকার আগত ভক্তরা প্রসাদ গ্রহণ করে থাকেন। আর যদি বলি প্রসাদের সাথে সাথে যদি কেউ এখানে এসে থাকতে চান, অর্থাৎ ধরুন কলকাতা থেকে দূরদূরান্ত থেকে আসছেন, যদি মনে করেন যে এখানে এসে এই আধ্যাত্মিক পরিবেশে একটা রাত্রি থাকলে ভালো হতো, তো থাকার কেমন কি বন্দোবস্ত রয়েছে? থাকার জন্য এখানে সুবন্দোবস্ত রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ভবনটি রয়েছে তার ঠিক পাশে রয়েছে আরেকটি ভবন, যেখানে এখানে আগত ভক্তরা এসে অনায়াসেই থাকতে পারেন। এই যে বেশ বড় একটি ভবন রয়েছে এবং অনেকগুলো এখানে রুম রয়েছে থাকার জন্য। এই যে এখন আমরা ভেতরে প্রবেশ করছি। এখন সিঁড়ি দিয়ে একতলায় চলে এলাম, আর একতলায় দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রুম রয়েছে, যে রুমে বর্তমানে এখানকার আগত ভক্তরা রয়েছেন। এই যে পরপর অনেকগুলো রুম রয়েছে। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এই রুমগুলোর জন্য কিন্তু আলাদা করে এখানে টয়লেট রয়েছে। ফার্স্ট ফ্লোরের জন্য এইটি একটি টয়লেট, যেটা কমন টয়লেট। এখানে যারা ভক্তরা এখানে এসে থাকছেন তারা এই টয়লেটটি ব্যবহার করে থাকবেন। কিন্তু উপরে আরেকটি রুম রয়েছে, যে রুমটি বেশ বড়, সেই রুমটা তোমাদের দেখাবো, এবং সেই রুমের সাথে অ্যাটাচ টয়লেট বা বাথরুম রয়েছে। বন্ধুরা, আমি এখন চলে এলাম এখানকার ভক্ত নিবাসের একদম দোতলাতে। দোতলায় রয়েছে এখানে একটি রুম, যেটি এখন খালি থাকার দরুন তোমাদের আমি দেখাতে পারছি। এই যে 301 নম্বর রুমটা তোমাদের আমি এখন দেখাবো। এই যে 301 নম্বর রুমে যদি আমরা প্রবেশ করি, প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি এইখানে 3খানা বেড রয়েছে, অর্থাৎ ট্রিপল বেড। একসাথে 2-3জন যদি আসো তাহলে নিচে আরও রুম রয়েছে। আর যদি মনে হয় না 4-5জন আসছো, সেই ক্ষেত্রে ওনারা একটু বড় রুম দেন, যেখানে তোমরা অনায়াসে 3জন কিংবা 4জন থাকতে পারবে। তো এই রুমটা বেশ বড় রয়েছে, রুমের মধ্যে 3খানা বেড রয়েছে এবং সাথে মশারি টাঙানোর জন্যও ব্যবস্থা রয়েছে। আর বেডগুলো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিপাটি করে গোছানো সব জিনিস, যেমন প্রত্যেকটা আশ্রমে হয়ে থাকে। বেশ সুন্দর, এখানে থাকলে তোমাদের বেশ ভালো লাগবে। আর এখান থেকে যদি আমি বাইরের দিকটা দেখি, বাইরের দিকে এরকম কিছুটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায়। এবার আসি ওয়াশরুম কিংবা বাথরুম যেটা থাকে। এই পাশে রয়েছে একটি জায়গা যেখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। যে এখানে যদি তোমরা থাকো, এই ধরনের কিছুটা বাথরুম তোমরা পেয়ে যাবে। এখানে বাথরুম দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে গিজার ফেসিলিটি রয়েছে, শাওয়ারের ফেসিলিটি রয়েছে, সাথে থাকছে ওয়েস্টার্ন কোমোড ফেসিলিটি, এবং এখানে একটি আয়না দেখতে পাচ্ছি, এবং সাথে থাকছে একটি বেসিন। এবং সত্যিকারে বলতে গেলে খুবই ছিমছাম এবং খুবই পরিপাটি করে তৈরি করা, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আশা করি এখানে যদি এসে তোমরা একটা রাত্রি যাপন করো কিংবা একটা রাতে যদি কাটাও, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, সেটা থাকার ক্ষেত্রে হোক কিংবা এখানে এসে ঘোরার ক্ষেত্রে হোক, এগুলো তোমাদের বেশ ভালো লাগবে। এবার রুমের ভাড়ার কথা বলি। এটা যেহেতু আশ্রম, এখানে তো ভাড়া বলে কিছু হয় না, এখানে ডোনেশনের মাধ্যমেই সেটি এই পরিষেবাগুলো দেওয়া হয়। তো ডোনেশন তোমাদের নিজের ইচ্ছে মতো তোমরা দিতে পারো, এখানে কোনো মূল্য নির্ধারিত নেই। যেমন আমরা প্রসাদে কুপনটা কেটেছি, সেখানেও কোনো মূল্য নেই, এখানেও কিন্তু কোনো রকম মূল্য নির্ধারিত নেই। তোমরা এখানে এসে থাকবে, তোমাদের যদি ভালো লাগে, তোমাদের মন থেকে যেটা চাইবে, অর্থাৎ তোমাদের সাধ্য মতো তোমরা এখানে প্রসাদ গ্রহণ করার জন্য এবং থাকার জন্য তোমাদের সাধ্য মতো তোমরা এখানে ডোনেশন করতেই পারো। এখানে থাকা কিংবা প্রসাদ গ্রহণ করার জন্য কোনো রকম মূল্য নির্ধারিত নেই। বন্ধুরা, এখন বাজে 12টা 21 এবং 12টা 15-র সময় এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। 12টার সময় এখানে আরতি হয় মূল মন্দিরে। আরতির পর এখানে আগতরা এখানে ভোগ প্রসাদ পেয়ে থাকেন। ভোগ প্রসাদ পাওয়ার জন্য এই যে হলঘর, সেই হলঘরে এখানে আগত ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। আমরাও এখন ঢুকবো প্রসাদ কক্ষে। প্রসাদ কক্ষ বা প্রসাদন হল বলতে পারো। এই যে এখানকার পরিবেশ এবং এখানকার যে মানে হ্যাঁ, ধনির সময় তুলবেন। ব্রহ্মণাহুতম
ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना हरि ओम तत्सत्। বন্ধুরা আশ্রম থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে বেরোলাম, আর ভোগ প্রসাদে ঠিক কী কী থাকে সেটা এক ঝলক তোমাদের দেখিয়েছি। আর যখন ভোগ প্রসাদ গ্রহণ করছিলাম তখন আর ভিডিও করিনি। আর পরে শেষে বলে রাখি, পরে আবার টক দই ছিল, ফল প্রসাদ ছিল এবং সাথে ছিল বেলের শরবত। একদম সুস্বাদু এবং অপরূপ এক ভোগ প্রসাদ। নিজেকে সৌভাগ্যবান মনে করছি এত সুন্দর একটা প্রসাদ পাওয়ার জন্য। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম কী করে তোমরা গুরাব রামকৃষ্ণ মিশন এসে ঘুরে যেতে পারবে, কিভাবে আসবে, কেমন কী খরচা হতে পারে, তাছাড়া এখানকার আধ্যাত্মিক পরিবেশ কীরকম, এখানে এলে তোমরা কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, যদি মনে হয় এখানে এসে এক রাত্রি যাপন করবে তার জন্য কেমন কী ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশান দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও, চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।